জেলা থেকে সরাসরি শুরুতেই আজ রহস্য মৃত্যুর খবর এবং তাতে উত্তেজনা। বলাগড়ের ছবি আপনাদেরকে দেখাবো। বলাগড়ে যুবকের রহস্য মৃত্যু আর তারপরে উত্তেজনা। দেখুন সেই ছবি, কিভাবে এই রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে। থানায় বিক্ষোভ ভাঙচুর, যে ছবি আপনারা দেখছেন, মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগ। গত রাতে যুবককে তুলে নিয়ে যায় পুলিশ, বন্ডে সই করে যুবক জামিন নেন বলে দাবি। আর আজ সকালে বলাগড়ের রেল লাইনে দেহ উদ্ধার, তারপরে এই ছবি। কথা বলবো প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমনাথ, এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবার, পরিজন, প্রতিবেশীরা, এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন? তারা কি মনে করছেন, কি অভিযোগ তাদের? দেখো, এই আসাদুল মন্ডল গতকাল রাত্রিবেলা মধ্যরাতে মধ্য অবস্থায় গাড়ি নিয়ে ফিরছিল, একটি জন্মদিনের নেমন্তন্ন ছিল, সেখান থেকে ফিরছিলেন, যেটা পরিবার সূত্রে আমাদের জানা যায়। এবং রাতে যখন চেকিং করছিল বলাগড় এলাকায়, তার বাড়ির কাছ থেকেই যখন দেখে যে বাইক নিয়ে মদ্যপ অবস্থায় এই যে যুবক ফিরছিল, তখন তাকে বলাগড় থানায় নিয়ে আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে বন্ডে সই করে, বেল বন্ডে সই করে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তারপর আজ ভোর রাত্রি, আজকে ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পান যে বলাগড় যে স্টেশনের পাশে রেল লাইনে সেই যুবকের মৃতদেহ পড়ে থাকতে থাকে। এবং সে তাতে গ্রামবাসী এবং পরিবাররা বিক্ষোভ দেখায়, থানাতে এসে বলাগড় থানায় এসে বিক্ষোভ দেখায়। বলাগড় থানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, বলাগড় থানা ভাঙচুর করে এবং তারপরেই একটা এলাকায় চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে বলাগড় থানা আধিকারিকরা আসে, উচ্চ আধিকারিকরা আসে এবং বিশাল পুলিশ বাহিনী আসে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাদের বোঝায় এবং তার পরবর্তী ক্ষেত্রে এলাকা শান্ত হয়। এবং বলাগড় থানা থেকে কানলা থানায় যে যুবকের পোস্টমর্টমের জন্য, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবং পুলিশের আধিকারিক থেকে জানা যাচ্ছে যে, এবং তাদের থেকে জানা যাচ্ছে যে যারা এই থানা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন 3টে বাজে। ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে, তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, আমি থানায় ফোন করলাম। চন্দন বলে একজন আছে, বলছে না ওরকম ভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো? প্রমোটারি কাজ করতো। তুলেছিল কেন? রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি, এলাকা থেকে ওরা কেন তুলবে? তারপরে আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা বলাগড়ের পুরো এদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। আমি জানি ঠিক আছে, যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। পুলিশ পেটানোর নিদান দিচ্ছেন কে না বিধায়ক? চালাকাট দিয়ে মারার নিদান বিজেপি বিধায়কের। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক। আগে শুনুন সেই মন্তব্য। এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ, সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাট ধরে পিটাবেন, একদম সোজা চলাকাট ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। যে দালাল পুলিশগুলো দালালি করছো, খাল খিচে নিয়ে একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা, পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না। আগামী দিন বদল হবে, বদলাও হবে। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি বিধায়কের, আর বিধায়ককে সমাজ বিরোধী বলে পাল্টা তোপ তৃণমূলের। এই স্বপন মজুমদার যে একজন কুখ্যাত সমাজ বিরোধী, দেশদ্রোহী, এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে, ভালো থাকবে, আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে,
সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। এসজেডিএতে পদ্ম বিধায়কের ধর্ণা আর তাতেই উত্তেজনা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ধর্ণা শঙ্কর ঘোষের। বিধায়ক তহবিলের টাকায় কাজ করতে না দেওয়ার অভিযোগ, জেলা প্রশাসনের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ। শঙ্করকে এসজেডি এর অফিসে ঢুকতে বাধা পুলিশে, পুলিশ আটকাতেই জোর করে ঢোকার চেষ্টা আর তারপর ধাক্কা ধাক্কি। রাজনৈতিক দল দাস প্রশাসনকে জানাই তাই তো বলি, তৃণমূলের নেতাদের অনৈতিক অর্থ বাড়ছে কেন? প্রশাসন জবাব দাও। তৃণমূল নেতা মাননীয় মেয়র সাহেব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিও ডিএমকে দিয়ে, এসজেডি এবং দার্জিলিং এর ডিএমকে দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডারের যে কাজ বন্ধ করে দিল। রাস্তা ঘাট ভেঙে চুরে শেষ, জল নেই, রাস্তায় আলো জ্বলে না। কিন্তু শঙ্কর যদি কোনো কাজ করে, ওকে কাজ করতে দেওয়া যাবে না। যদি ওখানে শঙ্কর 5 টাকা দেয়, তাহলে আমাকে 50 টাকা দিতে হবে। যেখানে টাকার দরকার সেখানে টাকা খরচ না করে শুধুমাত্র মেয়র আর ডেপুটি মেয়র তাদের ইগো স্যাটিসফাই করবার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ সংগঠিত করছি, অবস্থান করছি। এরপরে আমি বিধানসভায় করব এবং প্রয়োজনে শিলিগুড়ি শহরের একেবারে মূল কেন্দ্রে এই দাবি নিয়ে অনশনে বসবো। আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছি ওটা। এখনো যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে, সেখানে কাজগুলো দিয়ে আননেসারি একটা ইস্যুতে থাকতে চায়। আর শঙ্করের যেটা শিলিগুড়িতে আমাদের যে কটা কাজ দিয়েছিল, কাজগুলো ও এসজেডিকেই দিয়েছিল। লাস্টে ভোটের আগে কয়েকটা কাজ ও এসএমসিকে দেয়। প্রত্যেকটা কাজের স্ট্যাটাস রিপোর্ট করে আমরা ওকে উত্তর দিয়ে দিই। হিট করিনি, আমি জানিও না। এখানে চেয়ারম্যান বসে আছেন, চেয়ারম্যান দেখে সেটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত যে বিউপি কয়টা কাজ, সেই কাজগুলো শিলিগুড়ির। আমি ওটার ভিতরে যাই না, আমি ওই কাগজের মধ্যে ঢুকতে যাবো কেন? এটা আমার দপ্তর না। এসআইআর তথ্যে ত্রুটি কতগুলো তথ্যে জানেন? 1,70,00,000 এসআইআর তথ্যেই ত্রুটি। বিএলও অ্যাপে আপলোড তালিকায় যে ডেটা, সেই ডেটায় ত্রুটি। প্রায় 85 লক্ষ ভোটারের বাবার নামের ক্ষেত্রে ত্রুটি। প্রায় 24 লক্ষ ভোটারের আত্মীয়দের নামেও ত্রুটি। ভোটার এবং তার আত্মীয়দের বয়সের তথ্যেও ত্রুটি। এবং এই ত্রুটিগুলো কিভাবে মুক্ত হবে তালিকায় জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, 1,70,00,000 ভোটারের ইনফরমেশন সেখানেই গলদ। একদমই, দেখো বিএলও দের তরফে যে তথ্য আপলোড করা হয়েছে বিএলও অ্যাপে এনামুরেশন ফর্মের মাধ্যমে, এবং 2002 এর তালিকা যেটা দেখা যাচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি ধরা পড়েছে। এবং সেখানে এটাও দেখা যাচ্ছে যে বাবার নামে ত্রুটি হয়েছে 85 লক্ষেরও বেশি ভোটারের। শুধু তাই নয়, দাদু ঠাকুমার বয়সের যে ফারাক, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 3.5 লাখের কাছাকাছি ডেটায় ত্রুটি ধরা পড়েছে। বাবা মার বয়সের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে প্রায় 8,80,000-এরও বেশি। একাধিক ক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে এবং নির্বাচন কমিশনের তরফে মোট 7টি ক্যাটাগরি ধরা হয়েছে, যে 7টি ক্যাটাগরির মাধ্যমে তারা এই ডেটায় ত্রুটি ধরেছেন। প্রায় 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি ধরা পড়েছে। যদিও অন্যান্য রাজ্যে সেই সংখ্যাটা আরো বেশি, তামিলনাড়ুর মতো রাজ্যে সেই সংখ্যাটা 3 কোটি ছাড়িয়ে গেছে। এবং এই যে ডেটায় ত্রুটি ধরা পড়েছে বিএলও অ্যাপসে বিএলওদের, সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিএলও অ্যাপসে বিএলওরা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে ইতিমধ্যেই বলা হচ্ছে যাতে এই যে ডেটায় যে ত্রুটিগুলি আছে সেই ত্রুটিগুলি সংশোধন করতে, না হলে সংশ্লিষ্ট ভোটারদের। সঙ্গে থাকো সোমরাজ। কমিশনের ফলতা রিপোর্ট, প্রত্যেক এসআরওকে সিএপি
বাহিনী দেওয়ার আবেদন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের ক্ষমতা দেওয়ারও আর্জি। গতকাল ফলতায় এসআরওকে ঘিরে বিক্ষোভ, আর তারপর প্রত্যেক এসআরওকে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ক্ষমতা দেওয়ারও আর্জি। কমিশনের ফলতা রিপোর্ট, কথা বলবো প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ফলতার যে ঘটনা গতকাল আমরা দেখেছিলাম যে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভারকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল গ্রামবাসীদের, সেই ঘটনায় অবজারভারদের তরফে একটি রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে গেছে, যেখানে বলা হচ্ছে প্রত্যেক যারা রোল অবজারভার তাদের দেওয়া হয় সেই আবেদনও রাখা হয়েছে। মূলত যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টে, এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনকে এই যে রিপোর্টটি পাঠানো হয়েছে সেই রিপোর্টটি বিবেচনা করার অনুরোধও দেওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের যিনি বিশেষ পর্যবেক্ষক হয়ে এসেছেন সুব্রত গুপ্ত, তিনিও আলাদা করে গোটা ঘটনায় রিপোর্ট পাঠাবেন। ওকে। বছর কাটলেই রাজ্য বিধানসভা নির্বাচন, 26-এ কি ভোট দিতে পারবেন মতুয়ার? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তৃণমূল এবং কংগ্রেসের পর মতুয়াদের নিয়ে এবার উদ্যোগী সিপিআইএম। মতুয়া কাটায় প্যাচে পদ্ম শিবির। কেন আমাদের গরিব মানুষ এবং মতুয়া মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হলো? এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, যারা এই রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে, বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটাকে মানব না। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, অর্থাৎ এসআইআর এর পর প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাঁরাই ভোট দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, মতুয়ারা কি 26-এর নির্বাচনে ভোট দিতে পারবেন? বাংলাদেশ থেকে আসা মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু পরিসংখ্যান বলছে মতুয়াদের অনেকেই সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদন করলেও এখনো ভারতের নাগরিকত্ব পাননি। 40 লক্ষের বেশি মতুয়া সিএএ তে আবেদন করেছেন। গত বছর থেকে 50,000-এর বেশি মতুয়া সিএএ তে আবেদন করেছেন। এর মধ্যে 400 জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ অনেকেই আবেদন করেছেন কিন্তু ঝুলে রয়েছে, নাগরিকত্ব এখনো পাননি। এরই মাঝে মতুয়াদের উদ্বেগ বেড়েছে সুপ্রিম কোর্টের মন্তব্যে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে। এ রাজ্যে অনেক আসনেই মতুয়াদের ভোট বড় ফ্যাক্টর, তাই সবারই নজর মতুয়াদের দিকে। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ, আপনাদের চিট করছে, প্রতারিত করছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সিপিআইএম। মতুয়ারা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তার জন্য উদ্যোগী হল সিপিআইএম। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, এই নামের তালিকা দিক বিজেপি। কেন আমাদের গরিব মানুষ এবং মতুয়া মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হলো? কেন তাদেরকে রোহিঙ্গা বলে চিহ্নিত করা হলো? কে করতে বলেছিল? এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে। এর আগে মতুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে পথে নেমেছে কংগ্রেসও। মতুয়া ইস্যুতে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস 3 দলেরই নিশানায় বিজেপি। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এই রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে, বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটাকে মানব না। কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন। যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? তবে নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় নাম রাখাটা জরুরি। মতুয়া সহ সমস্ত বাংলাদেশি নিপীড়িত হিন্দু উদ্বাস্তু যারা ধর্মীয় কারণে ওখানে মুসলমানদের কাছে মার খেয়ে এবারে পালিয়ে এসেছেন, তারা সবাই এদেশের নাগরিকত্ব পাবেন, এদেশের ভোটার হবে। একথা আমরা বুক ঠুকে বলেছি এবং বুক ঠুকে বলবো। নিউজ 18 বাংলা। পদ্মে মতুয়া কাটা, বিজেপির অস্বস্তি কাটাতে মোদির বঙ্গ সফর। 20শে ডিসেম্বর রানাঘাটে মোদির সভা।
আগে নাগরিকত্ব তারপরে ভোট। মতুয়া মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সুপ্রিম কোর্টের মন্তব্যে চাপে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে দমদম একাধিক উন্নয়নের ডালি নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন। তার এবারের সম্ভাব্য সভা নদিয়া জেলাতে। গোটা নদিয়া জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বনগাঁর মানুষ, মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডালির স্বাদ নিতে, এবং তার মূল্যবান বক্তব্য গোটা বাংলার মানুষ শোনার জন্য অপেক্ষায় আছে। আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন। যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে ভোটার মতুয়াদের, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এবং সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে। বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। শ্বশুর শাশুড়ির ভারতীয় নাগরিকত্ব নিয়ে রয়েছে ধোঁয়াশা। ছেলে নাকি বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। এই পরিবারের ঠিকানা কাকদ্বীপ, আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, তুঙ্গে চর্চা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের গণেশপুরে দাস পরিবার। অভিযোগ, এই পরিবারের ছেলে বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। কি নাম আপনার? কৃষ্ণা দাস। আচ্ছা, কবে এসেছেন আপনি? সবে আছে 2 মাস। 2 মাস আগে এসেছে। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড তুলে দিলে আমি নতুন আইলাম বাংলাদেশে। আর কে এসছে? আর আমার বর আর আমার শ্বশুর আছে, কাকা শ্বশুর সঙ্গে আম হরসে এখানে সুবিধা নেই। কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশ মানে বর্মা, এখানকার বর্মা। হ্যাঁ, বর্মা। একসময় বার্মা, এখন মায়ানমার। সেখান থেকে কোন পথে ভারতে? মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের মিজোরাম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের। কাকদ্বীপের দাস পরিবারের দাবি, মায়ানমার থেকে মিজোরাম হয়ে ভারতে ঢুকেছেন ছেলে ও ছেলের বউ, সেখান থেকে কাকদ্বীপে। আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে তো নীলার দিকে, বাংলাদেশের দিকে থেকে মেজারাম এসছে, মেজারামের থেকে আসছে। দাস দম্পতির বক্তব্য, বছর 15 আগে তারা বাংলাদেশ থেকে ভারতে আসেন। কাকদ্বীপে ভাড়া বাড়িতে থাকেন। ছেলে এতদিন বাংলাদেশে থাকতো। কয়েক মাস আগে মায়ানমার থেকে বউকে নিয়ে আসে কাকদ্বীপে। আপনারা কত বছর এসছে? আমরা এসে 15 বছর হচ্ছে এখানে থাকি। ভাড়ায় থাকি, জায়গা নিয়েছি, ঘর করতে পারিনি, ঘর করবো। আচ্ছা, আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। আধার কার্ড নেই? আধার কার্ডটা তুলে দিয়েছি, জমা দিয়েছি। আপনারা ঘর ভাড়ায় দেন? হ্যাঁ, এই 3টায় ভাড়ায় আছে। নতুন কেউ এসছে সদ্য বাংলাদেশ থেকে, জানেন? না, নতুন এসেছিল, ও তো ওইখান থেকে আমরা তাড়া দিয়েছি। নতুন এসেছিল আমাদের। কেন, এখন তো আছেন তো? তাহলে ও বাদ খেতে এসছে, মনে হয় নিমন্ত্রণ করেছে, খেতে এসছে। কোথায় থাকে? কোথায়? হ্যাঁ, থাকে কোথায়? ওই পাড়াতে থাকে। আমাদের সমস্যা হবে কেন, আমরা তাড়া দিচ্ছি। কদিন আগে এসছে? মাস 2 হবে। হ্যাঁ, ওরকম এসেই বর কেরালায় চলে গেছে। হ্যাঁ, বৌমা বর্মার থেকে এসছে। বছর গড়ালেই এ রাজ্যে ভোট, এসআইআর এবং অনুপ্রবেশ ইস্যুতে এখন থেকেই হাওয়া গরম। এই পরিস্থিতিতে কাকদ্বীপের এই দাস পরিবার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, শুরু হয়েছে তরজা। একজন কি করে মায়ানমার, মিজোরাম থেকে কিভাবে হচ্ছে কি বাংলার বা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে? এই দায়িত্বে বিএসএফ বেড়াতে পারে না? যারা ঘুষপেটিয়া রক্ষা করার জন্য এত কথা বলছে, তারা কি করে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে ল্যাকেজ করছে? এই কৃষ্ণা দাস বা অন্য কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গটাকে যে আঁতুড়ঘর বানিয়ে ফেলেছে, মেজর পজিশন যেটা বাংলাদেশ থেকে আসছে, আমাদেরকে সেদিকেই মন দিতে হবে, সেদিকেই আমাদের ধ্যান দিতে হবে। তাদের ভোট ব্যাংক এখান থেকে হারা যাচ্ছে। তারা আগামী 26-এর নির্বাচনে এখানে হারবেন, সেজন্য উনি পাগলের প্রলাপ বলছেন। এরকম কাকদ্বীপে প্রচুর জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে লোক আছে, যে কিভাবে আসছে। শাসক দলের মদত যদি না থাকে, এসব কি করে এরা আসতে পারে? বর্ডারে এত কিছু নিরাপত্তা, তার মাঝখান দিয়ে কিভাবে আসছে? এটা দুই সরকারই দায়ী এর পিছনে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
মাস এই স্কুলের সোলার পাম্প খারাপ। আলিপুরদুয়ারের সান্তালপুরের স্কুল, সেখানে কোনো খাবার জল নেই। প্রাথমিক স্কুলে চরম সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। বাইরে থেকে জল এনে মিড ডে মিলের রান্না হচ্ছে। প্রশাসন সব জানে, প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে, কিন্তু তাহলেও পাম্প সারাই হয়নি। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, স্কুলে জল অপরিহার্য লাগবেই, নির্জলা 3 মাস স্কুল, প্রশাসনের সব স্তর এদিকে সব জানে, তাও কেন কোনো হেলদোল নেই? দেখো রমলা, তোমার এই প্রশ্নের জবাব দিতে হলে পরিষ্কার বলতে হয় যে একেবারে উদাসীনতা, প্রশাসনিক উদাসীনতার জেরেই কিন্তু এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা একটি প্রাথমিক বিদ্যালয়, কচিকাচাদের জল কতটা প্রয়োজন সেটা আর কাউকে বলে বোঝাতে হবে না। কিন্তু 3 মাস আগে সামান্য একটি পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে সেটা সর্বস্তরে জানানো হওয়ার পরেও তা কেন হচ্ছে না, এর জবাব কিন্তু একটাই, যে একমাত্র প্রশাসনিক উদাসীনতা। যদিও আমাদের এই খবর দেখানোর পরেই কিন্তু প্রশাসন তৎপর হয়েছে বলে শোনা যাচ্ছে এবং শিক্ষা দপ্তর আমাদেরকে জানিয়েছে যে সোমবারের মধ্যে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে। রুমেলা, বেশ। এই জলের জন্য সমস্যা করি বলতে আজকে মোটামুটি 4 মাসের মতো। আগেও এরকম ছিল, মানে মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে থাকতো না। জলটা নাই জন্য বাচ্চাদের সমস্যা হইতেছে। বাচ্চারা বাড়ির থেকে মনে করেন 1 বোতল জল নিয়ে আসে, তো 1 বোতল জলে তো আরো 10:30টায় আসে, মনে করেন 10:30টার থেকে তো আর 3টা পর্যন্ত হয় না। তারপরে মিড ডে মিল খাইতে গেলে ওখানে জল লাগে, তো ওই জন্য জলটার ব্যবস্থাটাই চাইতেছি। সেপ্টেম্বর মাস থেকেই সোলার যে পাম্পটা আছে, পাম্পটা খারাপ হয়ে আছে। আমরা স্থানীয় অঞ্চল প্রশাসনকেও জানিয়েছি, এডুকেশন দপ্তরের এসআই সাহেবকে বলেছি। সমস্যা এখানে মিড ডে মিলটা ভালো করে হচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না। পাশের বাড়ির থেকে জল নিয়ে আসা হচ্ছে, পাশে ক্লাব আছে, ক্লাবের থেকে জল আনতে গেলে বাচ্চারা অনেকেই মানে ওদেরকে একটু তাড়িয়ে দেয়। ঠিক আছে, একটা আমরা বিশাল সমস্যায় আছি, পানীয় জল নেই। এখানে কল আছে 2টা, কল দুটো কিন্তু মানে জলটা আপনার আয়রন আছে, মানে সঠিক জল বেরোচ্ছে না আর কি। হ্যাঁ, হেডমাস্টার আমি জানতাম না, আমি প্রেস ফোন করেছিল আমাকে, তো তারপরে হেডমাস্টারের সঙ্গে কথা বললাম। হেডমাস্টার বলছে আপাতত একটা পাম্প চালিয়ে চালাবি। হ্যাঁ, এই সোমবারের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।